নমস্কার। উই লার্ন ইনভেস্টিং এর আরও একটি সাপ্তাহিক বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ তারিখ 13ই ডিসেম্বর 2025। এই সপ্তাহটা বাজারের দিকে তাকিয়ে থেকে আমার একটা কথাই বারবার মনে হয়েছে, এ কি অদ্ভুত এক ধাঁধা। ধাঁধা তো বটেই। একদিকে আমেরিকার বাজার দেখুন রকেটের গতিতে উঠছে, তাদের সেন্ট্রাল ব্যাংক সুদ কমিয়েছে, আর ডাউ জোন্স, S&P 500 সব রেকর্ড উচ্চতায়। আর অন্যদিকে আমাদের ভারতীয় বাজার, এখানে জিডিপি গ্রোথ 8% বেশি, মুদ্রাস্ফীতি প্রায় নেই বললেই চলে, অথচ বাজারটা যেন এগোতেই চাইছে না। ঠিক, একটা জায়গায় আটকে আছে। একদম, মনে হচ্ছে যেন একটা দড়ি টানাটানির খেলা চলছে। একদিকে FIIs হাজার হাজার কোটি টাকার শেয়ার বেচে বাজারকে নিচে টানছে, আর অন্যদিকে আমাদের DIIs মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনগুলো বুক চিতিয়ে সেই পতনটাকে আটকানোর চেষ্টা করছে। ঠিক। এই টানাপোড়েনের মধ্যে একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে আমাদের কি করা উচিত? আজ এই পুরো ব্যাপারটা নিয়েই আমরা একটু কাটাছেঁড়া করব। একদম ঠিক বলেছ। আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা শুধু দেখব না যে সূচক কোথায় বন্ধ হলো, না, সেটা তো সবাই জানে। আমরা বরং এই ধাঁধার প্রত্যেকটা অংশকে জোড়া লাগানোর চেষ্টা করব। কেন আমেরিকার ভালো খবর আমাদের বাজারে সেভাবে কাজ করছে না, FIIs কেন বিক্রি করছে, আর DIIsদের এই কিনা শক্তিটাই বা আসছে কোথা থেকে, এই সব প্রশ্নের উত্তর আমরা খুঁজব। চলুন তাহলে উই লার্ন ইনভেস্টিং এর সাথে এই গভীর বিশ্লেষণে নামা যাক। চলুন তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে, মানে গ্লোবাল মার্কেট দিয়ে। এই সপ্তাহে সবথেকে বড় যে খবরটা সেটা ছিল US ফেডারেল রিজার্ভের রেট কাট। এটাকে অর্থনীতির বিশেষজ্ঞরা ডভিশ পিভট বলছেন। শব্দটা বেশ ভারী শোনায়, একটু সহজ করে যদি বুঝিয়ে দেন এর মানেটা ঠিক কি? খুব ভালো প্রশ্ন। এটাকে অর্থনীতির ভাষায় ডাভিশ পিভট বলা হচ্ছে। ডাভ মানে তো পায়রা, শান্তির প্রতীক। হ্যাঁ। তো যখন সেন্ট্রাল ব্যাংক একটু নরম মনোভাব দেখায়, মানে সুদ কমানোর কথা ভাবে, তখন তাকে ডাভিশ বলা হয়। আর পিভট মানে হলো আগের অবস্থান থেকে পুরোপুরি ঘুরে যাওয়া। একদম। ফেড এতদিন মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করার জন্য সুদের হার বাড়াচ্ছিল। সেই কঠোর অবস্থান থেকে তারা এখন সরে এসে 25 বেসিস পয়েন্ট সুদ কমিয়েছে। নতুন রেঞ্জটা হলো 3.5% থেকে 7.5%। কিন্তু ওরা এখন কেন কমালো? আমেরিকার অর্থনীতি তো বেশ ভালোই চলছিল, তাই না? ঠিক এখানেই আসল কারণটা লুকিয়ে আছে। এটাকে একটা ইন্স্যুরেন্স কাট বলা হচ্ছে। ইন্স্যুরেন্স কাট? হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকম যে আকাশে মেঘ জমেছে দেখে বৃষ্টি নামার আগেই ছাতা খুলে নেওয়া। মানে অর্থনীতিতে মন্দা আসার কোনো স্পষ্ট লক্ষণ এখনো নেই, কিন্তু আগামী দিনে ঝুঁকি তো থাকতেই পারে। আচ্ছা। সেই কথা ভেবে ফেড আগে থেকেই একটা পদক্ষেপ নিয়ে রাখল। আর এর ফলেই ডাউ জোন্স আর S&P 500 প্রায় 1% বেড়ে রেকর্ড উচ্চতায় বন্ধ হয়েছে। এখানেই আমার একটা খটকা লাগছে। যদি সুদের হার কমানো এতই ভালো খবর হয়, তাহলে ন্যাসড্যাক, যেটা কিনা টেক স্টক দিয়ে ভরা, সেটা 1.6% পড়ল কেন? আমার তো ধারণা ছিল যে সুদের হার কমলে টেক কোম্পানিগুলোর সবথেকে বেশি লাভ হয়। একদম সঠিক পয়েন্ট ধরেছ। আর এখানেই বাজারের আসল মজাটা। একে বলে সেক্টর রোটেশন। সেক্টর রোটেশন মানে টাকা একটা সেক্টর থেকে বেরিয়ে অন্য আরেকটা সেক্টরে ঢুকছে। যা হয়েছে সেটা হলো একটা বড় টেক কোম্পানি অরেকল, তাদের রেজাল্ট খুব খারাপ আসে, আর তাদের স্টক একদিনে প্রায় 13% পড়ে যায়। 13%? কারণটা কি? কারণ হিসেবে তারা বলেছে যে AI ইনফ্রাস্ট্রাকচার বানাতে তাদের প্রচুর খরচ হয়ে যাচ্ছে, কিন্তু সেই অনুপাতে লাভ আসছে না। তার মানে AI নিয়ে যে এত মাতামাতি চলছে, তার রিটার্ন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিক তাই। অরেকলের এই ফলাফলটা বিনিয়োগকারীদের মনে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে যে AI এর পেছনে যে বিপুল খরচ হচ্ছে তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI কবে আসবে, আদৌ আসবে কিনা। আচ্ছা। আর এই একটা কোম্পানির ভয়ে গোটা টেক সেক্টরে ছড়িয়ে পড়েছে। এনভিডিয়ার মতো স্টক 3.3% পড়েছে, আর ব্রডকম তো প্রায় 11.4% পড়ে গেছে। তার মানে একটা ভালো ম্যাক্রো খবরকে, মানে রেট কাটকে, কয়েকটা খারাপ মাইক্রো খবর, মানে কোম্পানির রেজাল্ট, পুরোপুরি ঢেকে দিয়েছে। একদম এটাই হয়েছে। আর একটা ডেটা ফগ বা তথ্যের ধোঁয়াশার কথাও তো শোনা যাচ্ছিল, সেটাও কি এই নাটকের একটা অংশ? হ্যাঁ, এটাও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। অক্টোবর নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে যে 43 দিনের সরকারি শাটডাউন হয়েছিল, ও হ্যাঁ হ্যাঁ, তার কারণে লেবার রিপোর্ট বা মুদ্রাস্ফীতির মতো অনেক গুরুত্বপূর্ণ ইকোনমিক ডেটা ঠিক সময়ে প্রকাশিত হয়নি। ফলে বিনিয়োগকারী থেকে শুরু করে ফেড পর্যন্ত সবাই একটা ধোঁয়াশার মধ্যে ছিল।
এই ডেটার অভাবেই ফেডকে হয়তো একটা প্রোঅ্যাক্টিভ বা ইন্স্যুরেন্স কার্ড দিতে হয়েছে, আর এই অনিশ্চয়তা বাজারকে আরও ভলোটাইল করে তুলেছিল। বেশ, তাহলে আমেরিকার ছবিটা বেশ পরিষ্কার হলো। এবার আমাদের দেশের দিকে ফেরা যাক। এখানে তো গল্পটা পুরো উল্টো। আমাদের Q2 জিডিপি গ্রোথ ছিল দুর্দান্ত 8.2%। নভেম্বরের সিপিআই ইনফ্লেশন মাত্র 0.71%। এক কথায় যাকে বলে গোল্ডিলক্স পরিস্থিতি। তা সত্ত্বেও নিফটি 50 আর সেন্সেক্স এই সপ্তাহে প্রায় 0.5% নিচে বন্ধ হলো। কেন? এই গোল্ডিলক্স শব্দটা ব্যবহার করার জন্য ধন্যবাদ। যারা জানেন না তাদের জন্য বলি, এটা সেই রূপকথার গল্পের মতো যেখানে ভাল্লুকের খাবারটা খুব গরমও ছিল না, আবার খুব ঠান্ডাও ছিল না। একদম পারফেক্ট ছিল। একদম সঠিক ছিল। অর্থনীতির ভাষায় গোল্ডিলক্স মানে হলো গ্রোথ খুব ভালো কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে। এটা যে কোনো দেশের জন্য একটা স্বপ্নের পরিস্থিতি। ঠিক। কিন্তু তুমি ঠিকই বলেছ, এই স্বপ্নের মতো ডেটা থাকা সত্ত্বেও আমাদের বাজার এগোতে পারেনি, যার একমাত্র কারণ হল এফআইআইসদের লাগাতার বিক্রি। তবে হ্যাঁ, শুক্রবার ফেডের সিদ্ধান্তের পর শেষবেলা একটা ভালো রিকভারি দেখা যায়, যেখানে নিফটি প্রায় 0.57% ওপরে বন্ধ হয়েছিল। আর ইন্ডিয়া ভিআইএক্স মানে ভয়ের সূচক, সেটাও তো 2.8% কমে 10.11-এ চলে এসেছে। এর মানে কি এই যে বাজারে এখন আর কোনো ভয়ডর নেই? ভিআইএক্স যখন 10-এর কাছাকাছি চলে আসে তখন টেকনিক্যাল ভাষায় একে বলে কমপ্লেসেন্সি। মানে বাজারে সবাই খুব নিশ্চিন্ত। আপাতদৃষ্টিকে এটা ভালো লক্ষণ, কিন্তু ইতিহাস বলে ভিআইএক্স যখনই এত নিচে নেমেছে তারপরেই বাজারে একটা বড় আকস্মিক মুভমেন্ট এসেছে। ও, আমার এটাকে ঝড়ের আগে শান্ত পরিস্থিতির মতো মনে হয়। সবাই নিশ্চিন্ত, কিন্তু তখনই হয়তো সবথেকে বেশি সতর্ক থাকা উচিত। মনে হচ্ছে বাজার হয়তো কোনো বড় ঝুঁকিকে, যেমন ধরুন ভূরাজনৈতিক উত্তেজনা বা এই যে এফআইআইস বেরিয়ে যাচ্ছে, সেই বিষয়গুলোকে পুরোপুরি উপেক্ষা করছে। তাহলে চলুন এইবার বাজারের আরও গভীরে ঢুকে সেক্টর ধরে ধরে কাটাছেড়া করা যাক। এই সপ্তাহে কোন সেক্টরগুলো ছিল স্টার আর কোনগুলোই বা ভিলেনের পাঠ করেছে? এই সপ্তাহে স্টার পারফরম্যান্স ছিল নিঃসন্দেহে মেটাল সেক্টর, যেটা প্রায় 2.6% বেড়েছে। আচ্ছা, এর কারণটা কিন্তু সরাসরি গ্লোবাল মার্কেটের সাথে যুক্ত। ফেড রেট কমানোর পর ইউএস ডলার ইন্ডেক্স বা ডিএক্সওয়াই দুর্বল হয়েছে। এক মিনিট, এই ডিএক্সওয়াই জিনিসটা কি, আর এটা কিভাবে মেটাল স্টকের দামকে প্রভাবিত করে? খুব ভালো প্রশ্ন। এই ডিএক্সওয়াই হল পৃথিবীর 6টি প্রধান কারেন্সির তুলনায় আমেরিকান ডলারের শক্তি মাপার একটা ব্যারোমিটার। মানে ইউরো, ইয়েন, পাউন্ড, এদের এগেনস্টে ডলার কতটা শক্তিশালী। আচ্ছা, বুঝলাম। যখন ডিএক্সওয়াই কমে তার মানে ডলার দুর্বল হচ্ছে। আর যেহেতু সোনা, রূপো বা অন্যান্য মেটালের মতো কমোডিটির ব্যবসা আন্তর্জাতিক বাজারে ডলারে হয়, তাই ডলার দুর্বল হলে ওই সব জিনিসের দাম বেড়ে যায়। ও, এই হলো ব্যাপার। ঠিক সেই কারণে টাটা স্টিল প্রায় 3% এবং হিন্দালকো প্রায় 3.5% বেড়েছে। এর পাশাপাশি রিয়েলটি সেক্টরও 1.5% বেড়েছে, কারণ সবাই আশা করছে যে ভারতেও খুব তাড়াতাড়ি সুদের হার কমতে পারে, যা হোম লোনের চাহিদা বাড়াবে। বেশ, তাহলে মেটাল আর রিয়ালটি তো নায়ক। ভিলেন কারা ছিল? ইন্ডিগোর শেয়ারে তো বিশাল পতন দেখলাম, প্রায় 9.5%। এর কারণ কি? হ্যাঁ, ইন্টারগ্লোব এভিয়েশন বা ইন্ডিগোর পতনটা ছিল চোখে পড়ার মতো। তবে এটা কোনো ম্যাক্রো বা অর্থনৈতিক কারণে নয়, এটা তাদের পুরোপুরি নিজস্ব অপারেশনাল ফেলিওর। মানে কোম্পানির ভেতরের সমস্যা? একদম। পাইলটদের জন্য ফ্লাইং টাইমের নতুন নিয়ম এসেছে, কিন্তু কোম্পানি সেই অনুযায়ী ঠিকমতো পরিকল্পনা করতে পারেনি। ফলে তাদের শয়ে ফ্লাইট বাতিল করতে হয়েছে এবং তারা এখন ডিজিসিএর নজরদারির মুখে পড়েছে। এটা একটা ক্লাসিক উদাহরণ যে কিভাবে একটা ভালো বাজারেও একটা কোম্পানি স্পেসিফিক সমস্যা একটা বড় স্টককে নিচে নামিয়ে আনতে পারে। আর অন্য কোনো সেক্টর? হ্যাঁ, এফএমসিজি সেক্টরও প্রায় 1.3% পড়েছে। এইচইউএল এর মতো স্টক 3.3% নিচে। এর কারণ হল গ্রামীণ চাহিদা এখনও সেভাবে ফেরেনি। উৎসবের মরশুম সত্ত্বেও বিক্রিবাটা খুব একটা আশাজনক নয়। আর আইটি সেক্টরও চাপের মধ্যে ছিল, যার কারণ আমরা আগেই আলোচনা করেছি, আমেরিকার সেই অরাকল এফেক্ট। অরাকলের খারাপ ফলের পর ভারতীয় আইটি কোম্পানিগুলোর ক্লায়েন্টরা তাদের খরচের বাজেট নিয়ে কি ভাবছে সেই নিয়ে একটা চিন্তা তৈরি হয়েছে। এই পুরো আলোচনাটা আমাদের আবার সেই মূল প্রশ্নে ফিরিয়ে আনছে, এফআইআই বনাম ডিআইআই এর লড়াই। ডেটা কি বলছে? কারা জিতছে এই লড়াইয়ে? ডেটা দেখলে চমকে যেতে হয়। এফআইআইস এই সপ্তাহে লাগাতার বিক্রেতা ছিল,
শুধু ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারা ক্যাশ মার্কেটে প্রায় 11,800 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। প্রচুর টাকা। অনেক। অন্যদিকে ডিআইআইস অর্থাৎ আমাদের মিউচুয়াল ফান্ড ও ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ছিল জোরালো ক্রেতা। শুক্রবার মানে 12ই ডিসেম্বর যখন এফআইআইস প্রায় 1114 কোটি টাকা বিক্রি করেছে, তখন ডিআইআইস একাই প্রায় 3,868 কোটি টাকার শেয়ার কিনে বাজারকে সামলে দিয়েছে। কিন্তু ডিআইআইসদের হাতে এত টাকা আসছে কোথা থেকে? এর উত্তর হল ভারতের রিটেল বিনিয়োগকারীরা। আমরা? হ্যাঁ, এসআইপি এর মাধ্যমে প্রতি মাসে প্রায় 23,000 কোটি টাকার রেকর্ড পরিমাণ টাকা বাজারে আসছে। এই টাকাটাই ডিআইআইসদের হাতে এমন শক্তি তুলে দিয়েছে যে তারা এখন এফআইআইসদের বিক্রির চাপটাকেও হজম করে নিতে পারছে। বাহ! এটা শুধু একটা ডেটা পয়েন্ট নয়, এটা ভারতীয় বাজারের একটা স্ট্রাকচারাল শিফট। এর মানে হলো আমাদের বাজার আর শুধু এফআইআইসদের মর্জির ওপর পুরোপুরি নির্ভরশীল নয়। এই স্ট্রাকচারাল শিফটের বিষয়টা সত্যি ভাবার মতো। এর কি প্রভাব পড়তে পারে সেই বিষয়ে আমরা আরও গভীরে যাব, কিন্তু তার আগে মনে করিয়ে দিই, আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং, যেখানে আমরা এইভাবেই বাজারের প্রতিটা দিক সহজভাবে বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা তো অনেক কিছু নিয়ে কথা বললাম, একবার যদি এই সপ্তাহের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ডেটাগুলো আরেকবার ঝালিয়ে নিই। অবশ্যই। ভারতের জন্য দুটো ডেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এক, নভেম্বরের সিপিআই বা কনজিউমার প্রাইস ইনফ্লেশন ছিল মাত্র 0.71%। মাত্র 0.71%? হ্যাঁ, এটা আরবিআইয়ের 4% টার্গেটের অনেক নিচে। এর পেছনে একটা হাই বেস এফেক্ট আছে, আর খাদ্যপণ্যের দামও কমেছে প্রায় -3.91%। এই ডেটাটা আরবিআইকে ভবিষ্যতে রেট কমানোর জন্য অনেকটা স্বস্তি দেবে। দুই, Q2 জিডিপি গ্রোথ 8.2%, যা ভারতীয় অর্থনীতির শক্তির প্রমাণ। তবে এর মধ্যে একটা চিন্তার বিষয়ও আছে। কি সেটা? অক্টোবরের আইআইপি বা ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন গ্রোথ মাত্র 0.4% ছিল, যা 14 মাসের মধ্যে সর্বনিম্ন। এই আইআইপি জিনিসটা ঠিক কি বোঝায়? বিপি আমাদের দেশের ফ্যাক্টরিগুলোর উৎপাদনের একটা মাপকাঠি। এর গ্রোথ কমে যাওয়ার মানে হলো ম্যানুফ্যাকচারিং সেক্টর কিছুটা ঝিমিয়ে পড়েছে। এটা ইঙ্গিত দিচ্ছে যে আমাদের অর্থনীতি মূলত সার্ভিস সেক্টর আর সরকারি খরচের উপর ভর করে এগোচ্ছে, শিল্প উৎপাদন ততটা বাড়ছে না। আচ্ছা, বুঝলাম। আর যেহেতু আমরা বিনিয়োগের কৌশল নিয়ে কথা বলছি, তাই এই মুহূর্তে সেবির ডিসক্লেমারটা মনে করিয়ে দেওয়া খুব জরুরি। হ্যাঁ, অবশ্যই। এই আলোচনাটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে করা হয়েছে। এটি কোনো বিনিয়োগের পরামর্শ নয়। শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকির সাপেক্ষে হয়। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনুগ্রহ করে একজন সেবি রেজিস্টার্ড বিনিয়োগ উপদেষ্টার সাথে পরামর্শ করুন। একদম। তো আগামী সপ্তাহের জন্য আমাদের ক্যালেন্ডারে কি কি গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে? কোন বিষয়গুলোর উপর আমাদের নজর রাখতে হবে? আগামী সপ্তাহে দুটো বড় ডেটা আসছে। 15ই ডিসেম্বর আসবে ভারতের WPI বা হোলসেল প্রাইস ইনফ্লেশন ডেটা। এটা উৎপাদকদের দিক থেকে মূল্যবৃদ্ধির চাপটা দেখাবে। ঠিক। থেকে আরবিআই এর আগামী দিনের পলিসি নিয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আচ্ছা। এছাড়াও 19শে ডিসেম্বর আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এএমসির আইপিও লিস্টিং বাজারে সেন্টিমেন্টের জন্য একটা বড় পরীক্ষা হবে। টেকনিক্যালি নিফটির জন্য 26,250 থেকে 26,300 একটা বড় রেজিস্ট্যান্স জোন। এর উপরে ডিসাইসিভলি বন্ধ হলে তবেই নতুন করে বাজারের গতি ফিরবে। আর নিচের দিকে 25,800 একটা খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল। তাহলে সব মিলিয়ে এই দড়ি টানাটানির বাজারে একজন বিনিয়োগকারীর কৌশল কি হওয়া উচিত? যদি আমরা বুল কেস আর বেয়ার কেস মানে বাজারের পক্ষে আর বিপক্ষে যুক্তিগুলো সাজাই, তাহলে ছবিটা কেমন দাঁড়ায়? বুল কেস বা আশার দিকটা হলো ভারতের গোল্ডিলক্স পরিস্থিতি, মানে শক্তিশালী জিডিপি গ্রোথ আর কম মুদ্রাস্ফীতি। এর সাথে যোগ হচ্ছে ডিআইআইদের সেই দেয়ালের মতো সাপোর্ট। আর বেয়ার কেস বা চিন্তার দিকটা হলো বাজারের উচ্চ ভ্যালুয়েশন। নিফটি এখন প্রায় 23-এর বেশি পিই রেশিওতে ট্রেড করছে, যা ঐতিহাসিকভাবে বেশ দামি। আর এফআইআইসের বিক্রি? একদম। এফআইআইসদের ক্রমাগত বিক্রি একটা বড় ঝুঁকি। যদি কোনো কারণে ইউএস বন্ডের yield আবার বাড়তে শুরু করে বা কোনো ভূরাজনৈতিক সমস্যা বড় আকার নেয়, তাহলে এই বিক্রি আরও বাড়তে পারে। এই জটিল পরিস্থিতিতে একজন রিটেল বিনিয়োগকারী যিনি হয়তো প্রতি মাসে এসআইপি করছেন, তার কি করা উচিত? ভয় পেয়ে এসআইপি বন্ধ করে দেওয়া উচিত, নাকি আরও বেশি করে বিনিয়োগ করা উচিত? খুব ভালো এবং বাস্তবসম্মত প্রশ্ন। দেখুন, এই মুহূর্তে বাজার একটা কনসলিডেশন ফেজে আছে। তাই আমার মতে আতঙ্কিত হওয়ার বা অতি উত্তেজিত হওয়ার কোনোটারই কারণ নেই।
তাহলে কি করা উচিত? কৌশল হওয়া উচিত সেক্টর স্পেসিফিক অ্যাকিউমুলেশন, অর্থাৎ পুরো বাজার বা যে কোনো স্টকে ঝাঁপিয়ে না পড়ে ভালো কোয়ালিটি স্টকে প্রতি পতনে অল্প অল্প করে বিনিয়োগ করা। যেমন ভালো লার্জ ক্যাপ প্রাইভেট ব্যাংক বা মেটাল স্টকের ফান্ডামেন্টালস বেশ শক্তিশালী। আর কি এড়িয়ে চলতে হবে? অন্যদিকে খুব বেশি দামি এসএমই স্টক, যেখানে একটা ভ্যালুয়েশন ফ্রথ বা বুদবুদ তৈরি হয়েছে। ভ্যালুয়েশন ফ্রথ মানে অনেকটা সফট ড্রিঙ্কের বোতল ঝাঁকানোর পর যেমন ফেনা উপচে পড়ে, আচ্ছা, সেরকমই কিছু স্টকের দাম তাদের আসল ভ্যালু থেকে অনেক বেশি বেড়ে গেছে কোনো বিশেষ কারণ ছাড়াই। সেই ধরনের স্টক এবং যে সেক্টরে রেগুলেটরি সমস্যা চলছে, যেমন এখন এভিয়েশন, সেগুলো এড়িয়ে চলাই ভালো। ধৈর্য ধরে ভালো স্টক বাছাই করার এটাই সেরা সময়। উই লার্ন ইনভেস্টিংয়ের মূল মন্ত্রই তো হলো জেনে বুঝে লম্বা সময়ের জন্য বিনিয়োগ করা। বাজারের এই সাময়িক টানাপোড়েন সেই দীর্ঘমেয়াদী যাত্রারই একটা অংশ। অসাধারণ একটা আলোচনা হলো। আমরা গ্লোবাল মার্কেট থেকে শুরু করে ভারতীয় বাজারের খুঁটিনাটি সেক্টরের পারফরমেন্স এবং আগামী সপ্তাহের কৌশল নিয়ে বিস্তারিতভাবে জানলাম। তাহলে মূল কথাটা হলো, বাজার এখন একটা দোটানার মধ্যে আছে। এফআইআইস আর ডিআইআইস এর দড়ি টানাটানির খেলা চলছে, কিন্তু ভারতীয় অর্থনীতির ভিত বা ফান্ডামেন্টালস যথেষ্ট মজবুত। একদম। মূল বিষয় হলো বাজারের এই শর্ট টার্ম ভলাটিলিটি দেখে ভয় না পাওয়া। যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করছেন, তাদের জন্য এই কনসলিডেশন আসলে ভালো কোয়ালিটি স্টক সস্তায় জমা করার একটা সুযোগ। ঠিক। ডেটা এবং যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিলে দীর্ঘমেয়াদে লাভবান হওয়ার সম্ভাবনা বাড়বে। ভারতের স্ট্রাকচারাল স্টোরি এখনও ইন্ট্যাক্ট আছে। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের এই গভীর বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? কোন বিষয় নিয়ে আপনারা আরও জানতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। উই লার্ন ইনভেস্টিং এর তরফ থেকে আপনাদের ধন্যবাদ। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।